রাজস্ব ইস্যুতে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দীন ইসলাম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, জুলাই মার্চ মাসে 1,00,000 কোটি টাকার মতো ঘাটতি দেখা দিয়েছে। অনেকে বলছে যে এটা আসলে হচ্ছে একটা অবাস্তব লক্ষ্যমাত্রা ছিল। এই বিষয়ে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। জি, শুধুমাত্র অবাস্তব না, আমরা যখন নাকি এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তখন কিন্তু আপনার দেশের সামগ্রিক অর্থনীতি এবং বৈষয়িক যে অবস্থা, এটা যদি বিবেচনা করা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে লক্ষ্যমাত্রা ধরা হবে সেটা অর্জন করাটা কঠিন হবে। তো আমাদের এবছর ছিল কিন্তু আপনার নির্বাচনের বছর, এখানে আপনার অনেক অনিশ্চয়তা ছিল। পাশাপাশি হচ্ছে গিয়ে এনবিআর কিন্তু এই বছর প্রথমবার সবার জন্য আপনার অনলাইনে আয়কর প্রদান করা বাধ্যতামূলক করেছিল। তো এখানে কিন্তু কয়েকটা বিষয় একসাথে ঘটার কারণে এনবিআর যে লক্ষ্যমাত্রা, এটা থেকে অনেক গ্যাপ তৈরি হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এনবিআরের যে তিনটা প্রধান আয়ের উৎস, একটা হচ্ছে আয়কর, আরেকটা হচ্ছে ভ্যাট, আরেকটা হচ্ছে আপনার বাণিজ্যের উপর যে শুল্ক। আপনি যদি দেখেন এর মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাপ, সেটা হচ্ছে আয়করে। এবং আয়করের এই গ্যাপটা মূলত হয়েছে এই যে একটা এবার বাধ্যতামূলকভাবে অনলাইনে করা হয়েছে এবং বারবার কিন্তু আপনার যে আয়কর রিটার্ন দাখিলের যে সময়সীমা, এটা কিন্তু বারবার এনবিআর বাড়িয়েছে। তো এই বাড়ানোর কারণে যেটা হয়, আপনার লোকজনের মধ্যে কিন্তু এক ধরনের একটা চিন্তা কাজ করে যে না, এটা হয়তো আরও বাড়ানো হবে, অথবা হচ্ছে কি এই যে একটা মানে চেতনা যে সঠিক সময়ে আয়কর প্রদান করা, সেটা হয়তো বা ওইভাবে সক্রিয় কাজ করে না। এই সব মিলায় কিন্তু আমাদের আয়কর ওভারঅল আপনার যে ট্যাক্স কালেকশন, এটা টার্গেটের চেয়ে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে এবার। এই যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং নতুন সরকারের প্রথম বাজেট সামনে, এবং বাজেটে যে খরচের পরিকল্পনাটা করা হয়েছে 9,00,000 কোটি টাকারও বেশি, আসলে এই বাজেটটা আসলে যোগানটা আসবে কোথা থেকে? আমরা সবসময় দেখি যে বাজেটের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় বা বাজেট ব্যয়ের একটা পরিকল্পনা দেওয়া হয়, তবে সেই পরিমাণে আমাদের উৎস থাকে না, আয়ের উৎস থাকে না। এইবারের আয়ের উৎসগুলো কোথায় দেখছেন? দেখুন, আমাদের তো এনবিআরের যে আয়, এটা কিন্তু রাতারাতি বাড়ানো সম্ভব না। আয়কর এটা কিন্তু নির্ভর করে মানুষের মানে রাজস্ব কতটুকু আদায় হচ্ছে। পাশাপাশি হচ্ছে কি আপনার বাণিজ্য থেকে যে শুল্ক, এটাও কিন্তু সম্ভবত এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কমে যাবে, কারণ যে হাই ট্যারিফ বাংলাদেশে, সেটা কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে রাখতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আয়কর যদি না বাড়ে আর ভ্যাট কালেকশন যদি যথেষ্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ উৎস থেকে এই যে বাজেটের যে বিশাল অঙ্ক, এইটার কিন্তু অর্থায়ন করাটা অসম্ভব হবে। তো যদি 9,00,000 কোটি টাকা বাজেট হয়ে থাকে, তাহলে বাকিটা আসবে আপনার হয়তোবা আন্তর্জাতিক সাহায্য, অথবা ঋণ, অথবা আভ্যন্তরীণ বাজার থেকে আপনার সরকারকে ঋণ নিতে হবে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশ ব্যাংক প্রায় 20,000 কোটি টাকার মতো ছাপিয়ে সরকারকে দিয়েছে। তো যদি রাজস্ব আদায় না বাড়ে, সেক্ষেত্রে আমাদের যদি রাজস্ব আয় দেখেন 5,00,000 কোটি টাকা বা বড়জোর হলে 5.5 কোটি টাকার মতো হয়। সেক্ষেত্রে 9,00,000 কোটি টাকার যদি বাজেট হয়, প্রায় 3.5-4 লাখ কোটি টাকার যে আপনার গ্যাপ হবে, এটা কিন্তু আপনাকে সরকারকে নিতে হবে আভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকগুলো থেকে, অথবা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক উৎস থেকে। এই যে সরকার, যেটা আপনি বলছিলেন যে একটা রাজস্ব ঘাটতি থাকে, যেমন 5,00,000 কোটি টাকার মতো আয় হয়ে থাকে, তো বাকি যে ঘাটতিটা, এটা যদি পূরণ করতে না পারে, তাহলে তো একটা ব্যাংক ঋণ বা ব্যাংকের দিকে সরকার একটা যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তো আসলে ব্যাংক ঋণের উপর কতটা চাপ পড়তে পারে? এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন এখন, কারণ বাংলাদেশে কিন্তু আপনার মানে ব্যক্তি খাতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ এমনিতেই কমে যাচ্ছে। তার উপর যদি সরকার এই আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়, ব্যাংকগুলো থেকে ঋণ নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রাইভেট সেক্টরে যে লোন, এইটাও কিন্তু আরও কমে যাবে। শুধু কমবে না, এটা আরও মানে কস্টলিও হবে। সরকার যদি লোনের ডিম্যান্ড করে, তাইলে কিন্তু আপনার এখানে ইন্টারেস্ট রেট বাড়বে ওভারঅল, কারণ সরকার ঋণ নিতে হলে সরকারকে একটু বেশি পরিমাণে সুদ দিতে হয়, ইন্টারেস্ট রেট দিতে হয়। সেক্ষেত্রে
যে আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য আছে তাদের জন্য যে লোন করা, ক্রেডিট নেওয়া, এটা অনেক এক্সপেন্সিভ হবে এবং এর পরিমাণটাও কমে যাবে। কারণ আমাদের কিন্তু আপনার সেভিং সেভাবে বাড়তেছে না। তো সেভিং যদি বাড়াইতে হয় অবশ্যই ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে। তো সরকার যদি আভ্যন্তরীণ উৎস থেকে নেয়, এটার একটা বিরূপ প্রভাব পড়বে আপনার ব্যক্তি খাতে বিনিয়োগের ওপর, এবং সেই হিসেবে আপনার আমাদের জাতীয় আয়, জিডিপি এবং হচ্ছে গিয়ে এক্সপোর্ট, এই দুইটার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদি একদম খুব স্পেসিফিকলি বলি যে মানুষের ব্যক্তি জীবনের কোন কোন জায়গাগুলোতে এটার প্রভাবটা সরাসরি পড়তে পারে? সরকার যদি আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়, অথবা মানে যদি সরকার বৈদেশিক কোনো উৎস থেকে ঋণ না নিতে পারে বা যদি কোনো গ্রান্ট না পায়, সেক্ষেত্রে সরকারকে এই যে বাজেট ডেফিসিট, এই বাজেট ঘাটতিটা কিন্তু আভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করতে হবে। এই উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরকার যে বাণিজ্যিক ব্যাংক আছে সেখান থেকে ঋণ নেবে, অথবা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করবে। এখন বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা ধার করে, বাংলাদেশ ব্যাংক সাধারণত আপনার টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিবে। এতে করে যেটা হবে, আপনার সরাসরি কিন্তু এটা মূল্যস্ফীতির ওপর একটা চাপ পড়বে। তো টাকা ছাপিয়ে যদি ঋণ দেয়, মূল্যস্ফীতির উপর চাপ পড়বে, লোকজনের কিন্তু প্রকৃত আয় কমে যাবে। আর যদি সরকার বাংলাদেশ ব্যাংকের ওপর পুরোপুরি নির্ভর না করে এই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কমবে, বিনিয়োগের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। সেখানে কিন্তু আপনার কর্মসংস্থান এবং হচ্ছে গিয়ে রপ্তানি আয়, এসবগুলোর উপরে কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজকে গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর একটা আলোচনা সভায় বলা হয়েছে যে বাংলাদেশের কর কাঠামো খুবই জটিল। এই বিষয়টা একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন, আপনারও কি তাই মনে হয় কিনা? জি, অবশ্যই। আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে প্রত্যক্ষ আয়, মানে আয় কর যেটা, এটা কিন্তু আপনার আরও সিম্পলিফাই করার, আরও সহজ করার মানে সুযোগ আছে। কিন্তু তার চেয়ে জটিল যেটা, সেটা হচ্ছে কি আপনার ভ্যালু এডিশন ট্যাক্স, ভ্যাট। তো ভ্যাট কিন্তু আপনার এত কমপ্লিকেটেড যে আপনার একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যার হয়তো একটা ছোটো দোকান আছে বা কোনো একটা ছোটো সার্ভিস উনি প্রোভাইড করেন, সেখানে কিন্তু তার পক্ষে ভ্যাটের আইন কানুন বুঝে এবং ভ্যাটের এটার সাথে কমপ্লায়েন্স করা, এটা এক্সট্রিমলি কস্টলি এবং তাদের পক্ষে সম্ভব না। এবং আপনি যদি দেখেন, ভ্যাট একেবারে 5% থেকে শুরু করে 15%, নানা সেক্টরে নানা রকম রেট আছে। তো এত কমপ্লিকেটেড সিস্টেমের কারণে কিন্তু অনেক ব্যবসায়ী যদি মানে তারা যদি ভ্যাট ঠিকভাবে কমপ্লাই করার চেষ্টাও করে, এটা তাদের ব্যবসার জন্য অনেক কস্টলি হবে। তো এটা যদি এত জটিল থাকে, তাহলে ভ্যাট কালেকশন কিন্তু ডেফিনেটলি এটা এফেক্টেড হবে। ওই অনুষ্ঠানে অর্থনীতিবিদরা আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে এই যে জটিল কর কাঠামো যেটা আপনিও বললেন, এটা যদি চলমান থাকে, সামনে এলডিসি উত্তরণের পরে পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যেতে পারে বা একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। এই বিষয়টি কিভাবে ঘটতে পারে একটু আমাদেরকে বলবেন। দেখুন, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যেটা হবে, যে আমরা যে সহজ শর্তে এবং স্বল্প সুদে আমরা বাইরে থেকে যে ঋণ নিতে পারতাম, সেই সুযোগ সুবিধা কিন্তু কমে যাবে। ফলে কি হবে, যে সরকার যদি নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ঋণ নিতে হবে, হয় বাণিজ্যিক ব্যাংক থেকে অথবা বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু সেটা কিন্তু আমরা জানি যে এটা মূল্যস্ফীতির ওপর অথবা ব্যক্তি খাতে বিনিয়োগের ওপর একটা বড় রকম নেতিবাচক প্রভাব আছে। তো এর অল্টারনেটিভ হচ্ছে কিন্তু সরকারের নিজস্ব সক্ষমতা বাড়ানো, এবং সেটা হচ্ছে কি এনবিআর এর মাধ্যমে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর, সেটা বাড়ানো। আপনি যদি দেখেন যে আজ থেকে 15-16 বছর আগে, মানে 1.5 দশক আগে, বাংলাদেশের জাতীয় আয় এবং যে ট্যাক্স টু জিডিপি রেশিও, এটা কিন্তু প্রায় 11 থেকে 12% ছিল। কিন্তু সেখান থেকে এটা কমতে কমতে এখন 7%, নিচে নেমে গেছে। তো সরকারের যে সক্ষমতা, সরকারের যে আপনার ব্যয় করার সক্ষমতা শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিক সুরক্ষায়, এটা কিন্তু খুব মারাত্মকভাবে সংকুচিত হবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে, যদি এনবিআর তার আয় না বাড়ায়। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।